রাজনৈতিক দল ক্ষমতা আসবার আগে বলবে আমরা এই করব তাই করব, কিন্তু তারা একমাত্র তখনই করে যখন কর্মচারীরা আন্দোলন করে সেটাকে আদায় করতে পারে, যেটার কোনো রকম আইনগত ভিত্তি নেই। সেটার ভিত্তিতে তারা মাত্র 43% টাকা কিছু কর্মচারীকে দিয়েছে, আর পরে আবার কিছু কর্মচারীকে 8%, 10%, এরকম 8 থেকে 15 যারা রিটায়ার করেছে তাদের দিয়েছে। সুতরাং কোনোভাবেই এটা 65% আসে না। তো এই বিষয়টা রহস্যময় লাগছে, কারণ একজন বিখ্যাত আইনজীবী, তিনি একজন অত নাম করা আইনজীবী নয় কেন তার কথায় চলে গেল। সরকার পরিষ্কার করছে না, যার জন্যে আমরা অর্থমন্ত্রীকে চিঠি দিয়ে আলোচনা করতে চেয়েছি যে এই ফর্মুলাটা কি হচ্ছে, কোথা থেকে ঠিক হচ্ছে, এবং আপনারা কোর্টে এইসব কথা বলে দিচ্ছে, এগুলো সত্য নয়। এগুলো নিশ্চয়ই আগামী দিনে আবার তারা যদি আলোচনা করেন সেগুলো বলবো, এবং কোর্টেও এগুলো তুলে ধরা হবে। এই যে WBCPI এর কথা বলছেন, এটা কি আদৌ এক্সিস্ট করে? এটা কিভাবে বারবার এই শব্দটা বা এই স্ট্রাকচারটা কেন বারবার উঠে আসছে? এই ব্যাপারটা পূর্বতন যে মন্ত্রিসভা ছিল তারা এরকম একটা ফর্মুলা খারাপ করার চেষ্টা করেছে। তারা বলেছিল যে তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্র বলেছিল কোনো দিয়ে বকেয়া নেই, তারা নাকি WBCPI অনুযায়ী দিয়ে দেয়। তো সেটার কি ফর্মুলা, সেটা কোন আইনে পাশ হয়েছে? কারণ এই ধরনের আইন পাশ করাতে গেলে বিধানসভা বা রাষ্ট্রপতির কাছে পাঠানোর ব্যাপার থাকে, সে সমস্ত কিছুই কিন্তু হয় সম্পূর্ণ একটি মন গড়াভাবে তারা এটা তৈরি করেছেন। ক্যান্টিনের সকলকে তারা ওই বকেয়া যে টাকা, সেই টাকা তারা মিটিয়ে দেবে। এইটা না করে সরকার কিন্তু সেই মামলার জের টেনে যাচ্ছে, এবং এর জন্য কর্মচারীদেরও তাদেরও লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যাচ্ছে মামলা পড়বাচ্ছে। এটাতে সরকারের কোনো সদিচ্ছা দেখা যাচ্ছে না এই বিষয়টা মিটিয়ে ফেলা। এতে সরকারি কর্মচারী, শিক্ষক প্রত্যেকেই অত্যন্ত ক্ষুব্ধ, এবং এই ক্ষোভের বহিঃপ্রকাশ আগামী দিনে ঘটবে বলে আমরা। তো এখন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বলছেন যে 11,000 কোটি টাকা রয়েছে, আমরা তার মধ্যে 7,700 কোটি টাকা খরচ করেছি। তাই 11,000 কোটি টাকা কেন? সেই 40,000 কোটি টাকার যে হিসেব দিলে সেই টাকা কোথায় আছে? সেই টাকাটা ওনারা খুঁজে বের করুন। সেই টাকা নিশ্চয়ই সরকারের কাছে আছে, কারণ আগের মন্ত্রিসভা সেটাকে বলেছি। হ্যাঁ, এই সরকার এই ডিএর ব্যাপারে তারা এখনো কোনো রকম আগের সরকারের যে ভূমিকা তার থেকে কোনো অন্যরকম ভূমিকা তারা এখনো অবধি রাখতে পারেনি। তারা স্পষ্ট করে AICPI অনুযায়ী দিয়ে দিচ্ছি এই অর্ডারও বের করেননি, বা সুপ্রিম কোর্টের যে অর্ডার সম্পূর্ণ তারা সেটা মানবেন এটাও বলেননি। সুপ্রিম কোর্ট তো কোথাও বলেনি যে জিবি পান্ডের ঢোকাতে হবে ABC টাকা। বর্তমানে যে মন্ত্রিসভা এসছে তারা এটা নিয়ে কোনো রকমভাবে তাদের মধ্যে হেলদোল নেই, তারা কিছু বক্তব্যও রাখছেন না। বর্তমান অর্থমন্ত্রী তিনিও বলেছেন যে পূর্বতন সরকারের টাকার যে কেন্দ্রীয় সরকারের থেকে এসছে সে তার হিসেবে শ্বেতপত্র তিনি প্রকাশ করবেন। কোথায় সেই শ্বেতপত্র? আমরা সেটা নিয়ে চিঠি দিয়েছি অর্থমন্ত্রী মহোদয়কে, এটা নিয়ে আলোচনায় বসতে চেয়েছি। তো সেখানে তো আমাদের কিছু করণীয় নেই, আমরা তো সুপ্রিম কোর্টের বিরুদ্ধে আন্দোলন করতে পারি না। আমরা সেখানে তথ্যগুলো হাজির করতে পারি যে এই তথ্য তারা মানছে। গত পরশু আর গতকাল মানে 18 এবং 19 আগস্ট সুপ্রিম কোর্টে ডিএ মামলার নেক্সট কি পদক্ষেপ সেটা ঠিক করার একটা জায়গা আমরা দেখতে পাচ্ছিলাম। মানে আদৌ এই দুদিনে কি হলো একটু যদি আমাদের দর্শকদের এবং তথা সমস্ত মানে অস্থায়ী এবং সরকারি কর্মীদের উদ্দেশ্যে যদি একটু তথ্য শেয়ার করেন। প্রথম দিন যেটা হয়েছিল গত পরশু দিন, যে সেখানে শুনানির জন্যে গোপাল সুব্রমণিয়াম অ্যাডভোকেট তিনি হাজির ছিলেন, এবং গ্র্যান্টিনেটদের জন্যে তিনি মূলত বলবেন এইরকম কথা ছিল, কিন্তু তিনি কোনো কারণে আমরা জানি না, আমি শুনলাম কেউ বলছেন তিনি হাজির ছিলেন না, আবার বলছেন কেউ হাজির ছিলেন, কিন্তু কোনো একজন আইনজীবীর সাথে বাকবিতণ্ডার জন্য তিনি নাকি ওখান থেকে চলে যান। তো এই বিষয়টা রহস্যময় লাগছে, কারণ একজন বিখ্যাত আইনজীবী, তিনি একজন অত নাম করা আইনজীবী নয় কেন তার কথায় চলে যান। বিচার ব্যবস্থাটাই আমাদের কাছে একটি রহস্যময় ব্যবস্থা। মন্দির মসজিদ গির্জার মতো বিচার ব্যবস্থাও, সেখানেও মিল লর্ডরা থাকেন। তা সুতরাং সেখানে কখন কি হয় আমরা বুঝতে পারি। যাই হোক, এবার সেই দিন শুনানিতে একটা কথা সেদিন উঠেছিল যে রাজ্য সরকার যেভাবে যে হিসেব করে টাকা দিচ্ছে সেটা AICPI অনুযায়ী দিচ্ছে না, এবং সেটা ওই কিছুটা এর মধ্যে চলে যাচ্ছে, জিবি ফান্ডে চলে যাচ্ছে এইরকমভাবে। তারপরে এইটুকু কথা সেদিন হয়েছিল, তারপরের দিন ডেট দেওয়া হয়েছিল। এবার গতকালকে যে শুনানি হয়েছে সেখানে এই বিষয়গুলি আবার ওঠে।
এবার এই বিষয়গুলি উঠবার পরে সরকার পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে তারা নাকি 65% টাকা দিয়ে দিয়েছে। এটি সর্বৈব অসত্য কথা। কারণ যাদের টাকা দেয়া হয়েছে, কিছু টাকা একটা হিসেব আগের সরকার করেছিল WBCPI অনুযায়ী, যেটার কোনো রকম আইনগত ভিত্তি নেই, সেটার ভিত্তিতে তারা মাত্র 43% টাকা কিছু কর্মচারীকে দিয়েছে। আর পরে আবার কিছু কিছু কর্মচারীকে 8%, 10%, এরকম 8 থেকে 15 যারা রিটায়ার করেছে তাদের দিয়েছে। সুতরাং কোনোভাবেই এটা 65% আসে না। সুপ্রিম কোর্টের রায় ছিল যে একটি নির্দিষ্ট সময়, অর্থাৎ এপ্রিল মাসের মধ্যে 25% মিটিয়ে দিতে হবে, এবং তারপরে বাকি টাকাটা কিভাবে দেওয়া হবে সেটা ইন্দ্রমত মালহোত্রা কমিটি তারা ঠিক করবে। কিন্তু দেখা গেল যে তৎকালীন যে মন্ত্রিসভা ছিল তারা সেই সব নির্দেশ না মেনে তারা এইভাবে কিছু টাকা, তাও গ্রুপ ABC তাদের টাকা জিপি ফান্ডে দিলেন, এরকম সুপ্রিম কোর্টের কোনো নির্দেশ ছিল না। আর বাকি পেনশনারদের এবং গ্রুপ বিদের টাকা তারা ক্যাশে দিয়ে। সুতরাং এই বিষয়টা নিয়ে কালকে প্রশ্ন তোলা হয় সরকারি কর্মচারীদের পক্ষ থেকে। পাশাপাশি গ্র্যান্টিং এডের কর্মচারীরা, তাদের নিয়ে কিন্তু সরকার কোনো কথা বলছেন। যদিও সুপ্রিম কোর্টের আদেশের পরে 5ই ফেব্রুয়ারি 2026 আদেশের পরে যখন তৎকালীন মুখ্যমন্ত্রী গত 13ই মার্চ রাজ্যের সর্বোচ্চ ধর্মঘট, কর্মচারী শিক্ষকরা ধর্মঘট করার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী তিনি বলেন যে মাটি মানুষের সরকার সবাইকে টাকা দেবে, শিক্ষক কর্মচারী তো বটেই, শিক্ষক গ্র্যান্টিনেট তাদের সকলকেই দেবেন, বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত, এবং সেই মতো অর্ডারও বেরোয় এবং সেই হিসেবও চা। কিন্তু দেখা যাচ্ছে যে বর্তমানে যে মন্ত্রিসভা এসছে তারা এটা নিয়ে কোনো রকমভাবে তারা তাদের মধ্যে হেলদোল নেই, তারা কিছু বক্তব্যও রাখছেন না। এইটার জন্যে আমরা আমার সংগঠন ইউনিটি ফোরামের পক্ষ থেকে গত 11/8/2026 রাজ্যের অর্থমন্ত্রী মহোদয় তাকে আমরা চিঠি দিয়েছি যে এই যে টাকা নেই, এই কথা যে আপনারা বলছে যে গ্র্যান্টিনেরদের মতো দেওয়ার মতো টাকা নেই বা সরকারি কর্মচারীদের 85% দিতে পারবেন, এটা ঠিক নয়। কারণ 2009 সালের রোপা বাবদ টাকা চতুর্দশ অর্থ কমিশন এবং পঞ্চদশ অর্থ কমিশন বাবদ সমস্ত টাকা রাজ্য সরকার পেয়ে গেছে। এটা গত 23 সালের 22শে এপ্রিল যখন তৎকালীন চিফ সেক্রেটারি আলোচনায় বলেছিলেন, চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি তারাও স্বীকার করে নিয়েছিলেন যে হ্যাঁ তারা সব টাকা পেয়ে গেছে। তাহলে টাকার অভাবটা কোথায়? এবং আমরা তখন দাবি করেছিলাম যে সরকারকে টাকার শ্বেতপত্র প্রকাশ করতে হবে। বর্তমান মন্ত্রিসভা যারা আছেন, বর্তমান অর্থমন্ত্রী তিনিও বলেছেন যে পূর্বতন সরকারের টাকার যে কেন্দ্রীয় সরকারের থেকে এসছে সে তার হিসেবে শ্বেতপত্র তিনি প্রকাশ করবেন। কোথায় সেই শ্বেতপত্র? আমরা সেটা নিয়ে চিঠি দিয়েছি অর্থমন্ত্রী মহোদয়কে, এটা নিয়ে আলোচনায় বসতে চেয়েছি, এবং সুপ্রিম কোর্টও বলেছেন যে কোনো টাকা নেই, এটা কোনো যুক্তি তারা মানবেন না, টাকা দিতে হবে। এবং সেই মতো ইতিমধ্যে কমিটি তারা একটি মিটিং করেছেন কিছুদিন আগে, সেখানে তারা বলেছে যে সরকারি কর্মচারীদের জন্য যে 2028 সালের জানুয়ারি মাসের মধ্যে এই টাকা মিটিয়ে দেওয়ার তারা সুপারিশ করছে। তো কালকের শুনানিতে এই বিষয়গুলি মুখ্য হয়ে উঠে এসেছে যে টাকা, মোট টাকা মেটানো, অর্থাৎ 100% অর্ডারগুলোতে বলা হচ্ছে যে 100% টাকা মিটিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কোথাও 100% টাকা মেটানো হয়। এবং রাজ্য সরকার বলছে 85% টাকা নাকি দিতে পারবে, বাকি টাকা দিতে পারবে। এটাও সুপ্রিম কোর্টের রায়ের অবমাননা। সুতরাং কালকে এই বিষয়গুলো উঠেছে, এবং তারপরে মহামান্য বিচারপতিরা, তাদের মধ্যে একজন মাননীয় সঞ্জয় কারোল, তিনি রিটায়ার করে যাচ্ছেন, এই বেঞ্চ আবার পুনর্গঠিত হবে। তার জন্যে 8 সপ্তাহ তারা বলেছেন যে ইতিমধ্যে ইন্দু মালহোত্রা কমিটি তারা এদের সঙ্গে বসবেন, সব সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বসবেন, মামলাকারী সংগঠনের, এবং সেখানে আলোচনা করে তারা একটি রিপোর্ট দেবেন, এবং পরবর্তী যে বেঞ্চ তৈরি হবে সেই বেঞ্চের সামনে তারা সেই রিপোর্ট প্রকাশ করবে। এই হয়েছে কালকের ব্যাপার। কিন্তু এটা, এই যে রাজ্য সরকারের যদি সত্যি সদিচ্ছা থাকতো, তাহলে তারা যেভাবে সুপ্রিম কোর্ট থেকে ওবিসি মামলা তুলে নিয়েছে, এই মামলাটাও তুলে নিতে পারতো। তারা বলতে পারতো যে নির্বাচনের আগে যে তারা প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা মামলা তুলে নিচ্ছে, এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী, শিক্ষক, বোর্ড কর্পোরেশন, পঞ্চায়েত, গ্র্যান্টিনেট সকলকে তারা ওই বকেয়া যে টাকা সেই টাকা তারা মিটিয়ে দেবে।
এইটা না করে সরকার কিন্তু সেই মামলার জের টেনে যাচ্ছে এবং এর জন্য কর্মচারীদেরও তাদেরও লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যাচ্ছে মামলা পড়বাচ্ছে। এটাতে সরকারের কোনো সদিচ্ছা দেখা যাচ্ছে না এই বিষয়টা মিটিয়ে ফেলা। এতে সরকারি কর্মচারী, শিক্ষক প্রত্যেকেই অত্যন্ত ক্ষুব্ধ এবং এই ক্ষোভের বহিঃপ্রকাশ আগামী দিনে ঘটবে বলে আমরা মনে করি। দাদা, যে কথাটা তুমি তুলে ধরলে যে 85% টাকা দিতে পারবে বলেছে সরকার, অলরেডি বলছে 65% টাকা নাকি তারা দিয়ে দিয়েছে, কিন্তু এই তথ্যটার মধ্যে কতটা সত্যি বা কতটা জল মেশানো বলে মনে করছে? না, এটা তো একেবারেই অসত্য। সেটা তো বললাম যে টাকাটা ঢুকেছে, 43% টাকা কর্মচারীরা পেয়েছে এআইসিপিআইও। তা 65% টাকা কোত্থেকে, কিসের সঙ্গে কি যোগ করছে আমরা বুঝতে পারছি। কোনভাবে 65% হলো? আর কিছু কর্মচারী 8 থেকে 15 তারা আরও কম পেয়েছেন, তারা 4-5% টাকা বোধহয় পেয়েছে। সেটা কোনো হিসেবের মধ্যেই আসে না। তাহলে এই 65% হিসেবটা কিসের ভিত্তিতে? এআইসিপিআই এর ভিত্তিতে নাকি ডব্লিউবিসিপিআই এর ভিত্তিতে? সেটা কিন্তু সরকার পরিষ্কার করছে না, যার জন্যে আমরা অর্থমন্ত্রীকে চিঠি দিয়ে আলোচনা করতে চেয়েছি যে এই ফর্মুলাটা কি হচ্ছে, কোথা থেকে ঠিক হচ্ছে, এবং আপনারা কোর্টে এইসব কথা বলে দিচ্ছে। এগুলো সত্য নয়। এগুলো নিশ্চয়ই আগামী দিনে আবার তারা যদি আলোচনা করেন সেগুলো বলবো এবং কোর্টেও এগুলো তুলে ধরা হবে। এই যে ডাব্লিউবিসিপিআই এর কথা বলছেন, এটা কি আদৌ এক্সিস্ট করে? এটা কিভাবে বারবার এই শব্দটা বা এই স্ট্রাকচারটা কেন বারবার উঠে আসছে? সেই ব্যাপারটা পূর্বতন যে মন্ত্রিসভা ছিল তারা এরকম একটা ফর্মুলা খাড়া করার চেষ্টা করেছিল। তারা বলেছিল যে অর্থমন্ত্রী, তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্র বলেছিল কোনো দিয়ে বকেয়া নেই, তারা নাকি ডব্লিউবিসিপিআই অনুযায়ী দিয়েটা। তো সেটার কি ফর্মুলা, সেটা কোন আইনে পাশ হয়েছে? কারণ এই ধরনের আইন পাশ করাতে গেলে বিধানসভা বা রাষ্ট্রপতির কাছে পাঠানোর ব্যাপার থাকে। সে সমস্ত কিছুই কিন্তু হয় সম্পূর্ণ একটি মন গড়াভাবে তারা এটা তৈরি করেছেন। এবং খুবই দুঃখের কথা যে বর্তমান মুখ্যমন্ত্রী তিনিও নাকি কোন মিডিয়ায় বলেছেন যে তিনি নাকি সব বকেয়া মিটিয়ে দিয়েছেন। আগের অর্থমন্ত্রীও সেই একই কথা বলেছি। তো এইভাবে বারবার কর্মচারীদের বিভ্রান্ত করা, তাদের এই ধরনের কথা বলে এক ধরনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা। তৎকালীন মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবার আগে বলেছিলেন যে সরকার দিয়ে দিতে পারে না, ক্ষমতায় থাকার অধিকার নেই। তিনি কিন্তু ক্ষমতায় থেকে গেছেন, দিয়ে দেন। আবার এই একইভাবে বলা হচ্ছে এখনও যে ডিএ নাকি মিটিয়ে দেওয়া হয়েছে। কিসের ডিএ মিটিয়ে দেওয়া হয়েছে? এআইসিপিআই অনুযায়ী যে ডিএ মেটানোর কথা, যে পার্মানেন্ট অর্ডার করার কথা, যেটা দিল্লি, বঙ্গভবন এবং চেন্নাইতে আছে, যার ভিত্তিতে আমরা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে জিতেছি যে ডিসক্রিমিনেশন একই ধরনের কর্মচারী তাদের পার্মানেন্ট অর্ডার আছে, কিন্তু রাজ্য সরকারের কর্মচারীদের পার্মানেন্ট অর্ডার, সেইটা কিন্তু পরিষ্কার করে বলতে হবে। সেটা এই সরকার যারা ক্ষমতায় এসছেন তাদেরও সেটা কিন্তু পরিষ্কার করে বলতে হবে। নাহলে তারা আগের সরকার যে জিনিসটা, যে আন্দোলনে তাদের সম্মুখীন হতে হয়েছে, এই সরকারও সেই আন্দোলনের সম্মুখীন হবে। মানে গত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেরকম মিথ্যে প্রতিশ্রুতি বারবার দিচ্ছিলেন, এই সরকার কি সেই পথেই এগোচ্ছেন? হ্যাঁ, এই সরকার এই ডিএর ব্যাপারে তারা এখনো কোনো রকম আগের সরকারের যে ভূমিকা তার থেকে কোনো অন্যরকম ভূমিকা তারা এখনো অবধি রাখতে পারেনি। তারা স্পষ্ট করে এআইসিপিআই অনুযায়ী দিয়ে দিচ্ছি এই অর্ডারও বের করেননি, বা সুপ্রিম কোর্টের যে অর্ডার সম্পূর্ণ তারা সেটা মানবেন এটাও বলেননি। সুপ্রিম কোর্ট তো কোথাও বলেনি যে জিবি পান্ডের ঢোকাতে হবে এবিসির টাকা। তার এই সরকারের তো এসে সেটাকে তুলে দেওয়া উচিত ছিল। যদিও মুখ্যমন্ত্রী বলেছে তিনি নাকি সামনের অর্থবর্ষে সেটাকে তুলে দেবেন, কিন্তু সেটা কোনো অর্ডার বা কিছু এখনও পেরোয়নি। তা সুতরাং এখনও অবধি কর্মচারী গ্র্যান্টিংয়ে তারা কিন্তু তাদের এই যে মহার্ঘ ভাতার দাবি দেওয়া, এইটা নিয়ে আগের সরকারের সাথে কোনো পার্থক্য এখনও তারা দেখতে পাচ্ছে। এই যে আপনি বললেন লক ইন পিরিয়ডের কথাটা বললেন, এই লক ইন পিরিয়ড যখন হয়েছিল, মানে সেটা তো নিশ্চয়ই আপনারা যারা সরকারি কর্মী তারা তো নিশ্চয়ই চমকে গিয়েছিলেন যে এরকম তো, এটা তো আইন বিরুদ্ধ কাজ 1 নম্বর। তারপরেও কেন সেই অর্থে সরকারের উপর সেই রকম অ্যাকশন কেন তখন নেওয়া যায়নি বলে মনে করছেন? না, সেইটা তো দেখুন, তখন একটা সামনে বিধানসভা নির্বাচন ছিল এবং তা সত্ত্বেও তার আগে বিধানসভা নির্বাচন ঘোষণার আগেই ধর্মঘট ঘোষণা করা হয়েছিল। 13ই মার্চ সেই ধর্মঘট সফল হয়েছিল। তার ফলে বাধ্য হয়েছিল সরকার কিছুটা দিতে, কিন্তু তারপরে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরে স্বাভাবিকভাবেই তখন ধর্মঘট বা ইত্যাদি করা যায়নি। তো সেই কারণে ওটা তখন সাথে সাথে কোনো অ্যাকশান আমরা সরাসরি নিতে পারিনি। কিন্তু তার বিরুদ্ধে প্রতিবাদ চলেছে এবং নতুন সরকার আসবার পরেও, নতুন মন্ত্রিসভা আসবার পরেও কিন্তু সেই প্রতিবাদ এখন চলছে। এবং যদি
এরা সমস্যার সমাধান না করে, তাহলে এটা বিস্ফোরণের দিকে যাবে আগামী দিনে। মাননীয় বিচারপতি সঞ্জয় গোয়েল স্যার আগামী শনিবার রিটায়ারমেন্ট নিচ্ছেন। ওনার রিটায়ারমেন্টের দিন শনিবার। সেখানে দাঁড়িয়ে আবারও 8 সপ্তাহ মানে 2 মাস পিছিয়ে গেল ডিএ মামলার, মানে ইন্দু মালহোত্রা কমিটি কি রিপোর্ট পেশ করবে, এই যে প্রসেসটা এটা আরও 8 সপ্তাহ অর্থাৎ 2 মাসের জন্য পিছিয়ে গেল। তাহলে কি বারবার তারিখের পর তারিখ গুনতে হবে? কারণ সাধারণ যারা কর্মী, অস্থায়ী কর্মী বা সরকারি কর্মী, তারা আর কতদিন ধৈর্য ধরে থাকবেন? তারা ব্যাপারটা আমি তো শুরুতেই বললাম যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা মন্দির মসজিদ বিচার মতোই রহস্যময়। তো সেখানে তো আমাদের কিছু করণীয় নেই, আমরা তো সুপ্রিম কোর্টের বিরুদ্ধে আন্দোলন করতে পারি না, আমরা সেখানে তথ্যগুলো হাজির করতে পারি যে এই তথ্য তারা মানছে। এবার তাদের যে প্রসিডিওর আছে তারা সেটা করবে, কিন্তু তার পাশাপাশি সেই আইনি লড়াইয়ের পাশাপাশি রাস্তার লড়াই যেটা বিভিন্ন রাজ্যের কর্মচারীরা করেন, পশ্চিমবঙ্গের কর্মচারীরাও সেইভাবে করতে পারে। সেই লড়াই যদি চালানো যায় তাহলে এই 8 সপ্তাহ সময়ের মধ্যেই অবস্থার পরিবর্তন হতে পারে। সেই যে রাস্তার লড়াই, যে লড়াইতে কর্মচারীরা যদি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, তাহলে এই সরকারকে সেখানে বাধ্য করা যাবে, অন্তত সুপ্রিম কোর্ট থেকে সরকার মামলাটা তুলে নিক। এইটা যদি করে তারা যদি বলে সরকার যে না আমরা 5ই ফেব্রুয়ারির রায় মেনে নিচ্ছি এবং সেটাকেই সর্বান্তকরণে কার্যকর করব। কারণ তৎকালীন সরকার প্রথমে 2024-25 সালে একটি হিসেব দিয়েছিল, প্রথমে যে হিসেব দিয়েছিল টাকার, সেখানে জয়ন্তী নেডের কর্মচারীরা ছিল না। পরবর্তীকালে যখন আবার তার পাল্টা কথা বলা হয় তখন তারা বলে যে সকলকে দিতে গেলে 40,000 কোটি টাকা লাগবে। তো এখন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বলছেন যে 11,000 কোটি টাকা রয়েছে, আমরা তার মধ্যে 7,700 কোটি টাকা খরচ করেছি। তাই 11,000 কোটি টাকা কেন? সেই 40,000 কোটি টাকার যে হিসেব দিলে সেই টাকা কোথায় আছে? সেই টাকাটা ওনারা খুঁজে বের করুন। সেই টাকা নিশ্চয়ই সরকারের কাছে আছে, কারণ আগের মন্ত্রিসভা সেটাকে বলেছি যে এই টাকা, এবং টাকা নেই এ কথা বলার পরেও সুপ্রিম কোর্ট নিশ্চয়ই তারা বুঝেই বলেছিলেন যে এটা টাকা নেই, কোনো সমস্যা নয়, তারা তা জানে। এবং এইজির একজন আধিকারিককে তারা এই ইন্দু মালহোত্রা কমিটির মধ্যে রেখেছে। সুতরাং এই যে 40,000 কোটি টাকা যে প্রভিশন সরকারের কাছে আছে, তারা যে টাকা পঞ্চদশ, চতুর্দশ এবং পঞ্চদশ অর্থ পরিষদের মধ্যে টাকা পেয়ে গেছে, সেই টাকার তারা শেষপত্র প্রকাশ করুস এবং সেই মতো তারা সকলের 100% মহার্ঘ ভাতা, বকেয়া মহার্ঘ ভাতা মেটান, গ্র্যান্টি নেট সহ। এবং তারপরে যারা ওয়ার্কশপ কর্মচারী বা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার তাদেরও সেই এটা বৃদ্ধি পাক, তাদেরও মানে দৈনিক মজুরি অনুযায়ী তাদেরও দিয়ে বৃদ্ধি পাক, তাদেরও বেতন দৈনিক মজুরি বৃদ্ধি পাক, এটাই আমরা। আমার শেষের দিকে প্রশ্ন, ইন্দু মালহোত্রা কমিটি প্রসঙ্গে কি ধারণা তৈরি হচ্ছে, মানে কর্মীদের যারা কর্মী তাদের কি ধারণা, তাদের এখন মেন্টাল স্টেটমেন্টটা কি যদি একটু বলে? হ্যাঁ, ইন্দু মালহোত্রা কমিটি যেভাবে প্রথম থেকে তাদের কাজ করার কথা ছিল সেইভাবে তারা কাজ করেনি, এটা দেখা গেছে। কিন্তু পরবর্তীকালে যাই হোক তারা কিছুটা সক্রিয় হয়েছে, সক্রিয় হয়ে তারা বলেছে যে টাকা আগামী জানুয়ারি মাসের মধ্যে 28 সালে, আগামী 28 জানুয়ারি মাস, মানে এখনও সেটা প্রায় 1.5 বছর বাকি, সেরকম একটা তারা সুপারিশ করেছে। তো সেটাও কেন করেছেন, কিসের ভিত্তিতে করেছেন তারাই বলতে পারবে। তো যাই হোক আমরা সেটাকে যে যাতে সেটা দ্রুত হয় সেই ব্যাপারে আবারও ইন্দু মালহোত্রা কমিটির সামনে বক্তব্য রাখা হবে। সাধারণ কর্মীদের উদ্দেশ্যে কি বলবেন? সাধারণ কর্মীদের উদ্দেশ্যে একটাই বলার যে বিভিন্ন রাজ্যের কর্মচারীরা তারা লড়াই করেই এই মহার্ঘ ভাতাকে আইনি অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে, এবং এই রাজ্যের কর্মচারীরা যদি সেই লড়াইটা লড়তে পারে তাহলে সরকার যে বাহানা দিচ্ছে টাকা নেই সেটা সম্পূর্ণ ভুল প্রমাণিত হবে, এবং সবাই মিলে ঐক্যবদ্ধভাবে লড়াই যেভাবে ব্যাংকের কর্মচারীরা বা বিভিন্ন রাজ্য সরকারের কর্মচারীরা করে থাকে সেটা করলেই তখন সরকার বাধ্য হবে। সরকারকে ছাড় দেওয়ার কোনো জায়গা নেই। সব সরকারি রাজনৈতিক দল ক্ষমতা আসবার আগে বলবে আমরা এই করব তাই করব, কিন্তু তারা একমাত্র তখনই করে যখন কর্মচারীরা আন্দোলন করে সেটাকে আদায় করতে পারে। কোনো সরকার দয়া করে ভালো দেশে কিছু দেয় না, লড়াইয়ের রাস্তার মাধ্যমেই কর্মচারীরা, সেটা আইনি লড়াই বা রাস্তার লড়াইয়ের মাধ্যমেই কর্মচারীরা তাদের ন্যায্য আদায় অধিকার করে, ন্যায্য দাবি আদায় করে।